শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন শেষ প্রিমিয়ামটি তারকাকথন। নিয়মিত হলেও আমাদের আজকের আয়োজনে উৎসবের ছোঁয়া, কারণ আগামীকাল অর্থাৎ একদিন পরেই আমাদের পবিত্র ঈদুল আজহা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে পরিবারের সাথে সময় কাটানো এবং অনেক মজার মজার খাবার। আরেকটি বিশেষ জিনিস, টেলিভিশনের পর্দার সামনে বসে আমাদের পরিবার পরিজনের সাথে আপনাদের প্রিয় আয়োজনগুলো ভাগ করে নেওয়া। এবারও তার ব্যতিক্রম হবে না। ঈদের আগের দিন থেকেই আসলে এই প্রস্তুতিটা শুরু হয়ে যায়। আর ঈদের আগের দিনের আয়োজন মানে টেলিভিশনের পর্দায়, চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় নির্মাতা রেজানুর রহমানের নাটক। সেই নাটকটি আমরা আজ দেখতে পাবো সন্ধ্যার পরে। সেটি নিয়ে মূলত আজকে তারকাকথনের সেটে আমাদের আলোচনা হবে। এই কাজের সাথে সম্পৃক্ত কলাকুশলীরা আজ আমাদের সাথে রয়েছেন, চলুন তাদের সাথে একটু আলাপ করেই। শুরুতে আমাদের সাথে রয়েছেন অভিনয় শিল্পী শাহাদাত হোসেন। শুভ দুপুর, অগ্রিম ঈদের শুভেচ্ছা। আমাদের সাথে রয়েছেন অভিনয় শিল্পী নাজনীন হাসান চুমকি। শুভ দুপুর, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। এবং আমাদের সাথে রয়েছেন ক্ষুদে শিল্পী তানজা আজিম। ঈদ শুভেচ্ছা। কেমন আছেন তিনজন? খুব ভালো। ঈদের আনন্দ কি এখনই মনে আছে? কেনাকাটা, তারপরে খাবারের প্রস্তুতি কেমন চলছে একটু জানতে চাই শাহাদাত হোসেন। আমার প্রস্তুতি তো ভালো। এখন আমাদের ঈদে যেটা হয়, ঈদের প্রস্তুতি চেয়ে আমাদের প্রোডাকশনের প্রস্তুতি বেশি থাকে, কারণ ঈদের আগের দিন পর্যন্ত এই যে আজকেও তো প্রফেশনাল কাজই করছি, লাইভে এসে বসা, সেগুলো নিয়ে সব কিছু মিলে ভালো চলছে। এবং অবশ্যই মনের মধ্যে না একটা আনন্দ কাজ করে। যদিও এই ঈদের সঙ্গে ত্যাগটা অনেক বড় জায়গায়, একটা ত্যাগের একটা বিষয় থাকে, বিভিন্নভাবে আমরা স্যাক্রিফাইস করি, তার মধ্য দিয়ে আবার পরিবারের সবাই একত্রিত হয়ে আনন্দ খুঁজি। তো সবাই মিলে আমরা প্রস্তুতি নিচ্ছি ঈদের। বাহ, আমরা নাজনীন হাসান চুমকি আপনার কাছে একটু শুনতে চাই যে ঈদের প্রস্তুতিটা এখন কেমন? আমার ঈদের আগের রাতেও আসলে মানে শপিং তো না, বাজারে যেতে ভালো লাগে। মনে হয় যে এই মশলাটা কেনা হয়নি, ওই টক দইটা কেনা হয়নি। আর পাশাপাশি আমি আসলে স্টপ করে দিই, ঈদের 2 দিন আগেই কাজ অফ করে দিই। কারণ মানে পুরুষদের যতটা না দায়িত্ব থাকে ঘরের, নারীদের অনেক বেশি থাকে। হ্যাঁ, এই জন্য আগের দিন রাত 12টার সময় বলো যে লবঙ্গটা আনা হয় না, নিয়ে আসো। এটা যেতে ভাল লাগে। ঈদের চাঁদ রাতে বা ঈদের আগের রাতে কিন্তু বাইরে ঘোরাঘুরির মজাটাই আলাদা। তা আমি সেটা মিস করতে চাই না। বহু বছর যাবৎ এইটা রক্ষা করে চলেছি। আর এই যে ঈদের আগের দিন আসাটা ভালো লাগছে, যে কলিগদের সাথে তো নর্মালি দেখা হয় না, দেখা হচ্ছে রেজানুর রহমান ভাইয়ের বদৌলতে, নাটকটির বদৌলতে। ভালো লাগছে। আচ্ছা, নাটকটির কথা যেহেতু আসলোই, এক ভাগ কোরবানি, তাই না? মানে নাটকের মাঝে কোরবানি ঈদের একটা ফ্লেভার কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে। সেখানে আমাদের চাইল্ড আর্টিস্ট তো আসলে তানজাকেও আমরা দেখেছি বা দেখবো আরও বড় পরিসরে। তানজার ঈদ সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত প্রিপারেশন অনেক ভালো। আই এম এক্সাইটেড। আর আজকে নাটক দিবে, আই ক্যান ওয়েট টু সি মাইসেলফ অন দ্য স্ক্রিন। আচ্ছা, তানাজ কি পর্দার সামনে অভিনয় করতে এখন স্বতঃস্ফূর্ত, নিয়মিত কাজ করা হচ্ছে? না, অত নিয়মিত কাজ করা হচ্ছে না, শুধু সামটাইমস ঈদেরটাই করছি, বাট নট দ্যাট রেগুলার। আচ্ছা, বড় দুজন আর্টিস্ট রয়েছেন, তাদের কাছে অভিজ্ঞতা জানার আগে আমি একটু তানাজের কাছে অভিজ্ঞতাটা জানতে চাই। তার কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল রেজানুর রহমানের নাটকে? অনেস্টলি বলতে গেলে এই দুইজনকে আমি অনেক ছোট থাকতে বতে বন্ধুতে দেখেছি, তো সেই হিসেবে তাদের সাথে কাজ করাটা আমার কাছে খুবই থ্রিলিং ছিল। অ্যান্ড আমার ফেভারিট ক্যারেক্টার ছিল শাহাদাত আঙ্কেল। আই এম সরি, আসলে সে অসম্ভব ভালো করতো, মানে এত ভালো করতেন। যাই হোক, হ্যাঁ, এই জন্যই মানে আই ওয়াজ সো এক্সাইটেড যখন থেকে আমি জানতে পেরেছি দে আর মাই প্যারেন্টস ইন দিস নাটক। আচ্ছা, অভিনয় করার সময় মানে তারা কতটুকু সাহায্য করেছে বা হ্যাঁ, আমাকে পুরো দুজনে অনেক সেটটা সাহায্য কেমন করেছে। ছিল? বোথ গেভ মি দ্যাট স্পেস যাতে আমি ভালোভাবে করতে পারি। তো হ্যাঁ, ইট ওয়াজ আ নাইস এক্সপেরিয়েন্স। ঈদের কথাটা একটু জানতে চাই, যে আমরা বলি তো ঈদ তো আসলে ছোটদের, বড়দের জন্য ঈদের উৎসাহ মনে হয় ছোটদের থেকে আরেকটুখানি কম থাকে। আমি জানি না আপনাদের ভিন্ন মত আছে কিনা। তারা যে ঈদটা আসলে কেমন কাটে? আমার ঈদ আসলে খুব ডিপেন্ড করে। যখন আমি বেশি এক্সপেকটেশনস রাখি মোটামুটি যায়, অত ভালো যায় না। আর যখন একটু কম এক্সপেকটেশনস থাকে, ওয়াও, অনেক ভালো যায়। এবার ঈদে কি এক্সপেকটেশনস বেশি না না, কম? কম, কারণ কম থাকলে ঈদ ভালো যায়।
এটা গবেষণা করে বের করে ফেলেছে। আচ্ছা, একটু বড়দের কাছেও জানতে চাই যে ছোটবেলার ঈদের কথা যখন মনে পড়ে আর এখনকার ঈদগুলো, মানে তারা বলছে যে ঈদের কথা, আপনার কি মনে হচ্ছে যে ছোটবেলার ঈদগুলো কেমন ছিল বা কোন স্মৃতিগুলো কি মনে পড়ছে? ছোটবেলার ঈদ তো কাজ নাই কর্ম নাই, খালি আনন্দ আর আনন্দ। তারাবাজি আমি সব থেকে মিস করি তারাবাজিটা। আর এখন আসলে আমার নিজের ঘরে পেট আছে, যার জন্যে ওই ছোট ছোট পটকা টটকা এগুলার কথা এখন ভালো লাগলেও একটু অ্যাভয়েড করি, কারণ ওরা অনেক ভয় পায়। কিন্তু তারাবাজিটা আমাদের বাড়িতে ছোটবেলাতে তারাবাজি একদম এইভাবে ধরে নিয়ে আসা হতো যে যার যত ইচ্ছা সে তত মানে তারাবাজি জ্বালাবে। তো এই যে তারাবাজি নিয়ে খেলা, আনন্দ, উল্লাস, এটা এখন আর বড়বেলায় এসে নাই। এখন সবার কাছে বলতে হয় বাবা দে না একটা তারাবাজি ধরাই, বাচ্চারা আর দেয় না। তো এই দুঃখটা আমি সবসময় পাই বড় হবার পর। তবে বড়দের আনন্দ হলো যেমন আমার রান্না করে খাওয়াতে ভালো লাগে। আচ্ছা, তো আমার আনন্দটা ওখানেই যে আমার বাসায় গেস্ট আসবে, আমি রান্না করব, পরিবেশন করব, সবাই খেয়ে বলবে বা ভালো হয়েছে, ওটা শোনার জন্য আমি মুখে দিয়ে তাকিয়ে থাকি কখন বলবে ভালো হয়েছে। তো এইখানে চলে আসছে আনন্দ। তবে আরেকটা আনন্দ হলো এই যে কাজগুলো যে করি, অন এয়ার যাচ্ছে, দর্শক দেখছে, আবার নিজে একটা ঈদের নাটক, এই যে এক ভাগ কোরবানিতে এই যে আমাদের মানে চারিপাশে দেখা ভাগা 7 ভাগ হবে, 7 ভাগই তো হয়, 7 ভাগ হবে, সেই ভাগ নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে, কিভাবে সেটাকে আবার ভাগ করা হচ্ছে। তো এই যে ব্যাপারটা, এই চরিত্রটা আমি একজন নিম্ন মধ্যবিত্ত বা একজন ভদ্রলোকের বা পরিবারের স্ত্রী হিসেবে যে ক্যারেক্টারটি করেছি, রেজা ভাই যেটা লিখেছেন, এই যে পরিচয়টা, ওই স্ত্রীটার সাথে আমার পরিচয়, আমার হাজব্যান্ড, আমার সন্তানের প্রতি আমার যে ভালোবাসা, মমত্ববোধ, চিন্তা, এইগুলোও কিন্তু এখন একজন আর্টিস্ট নাজনীন হাসান চুমকির অনেক আনন্দ দেয়। ঈদের এই ধরনের গল্পগুলো, এই ধরনের চরিত্রগুলো, এই ধরনের কাজগুলো, এবং রেজা ভাই অসম্ভব ভালো লিখেন। আর সেই গল্পগুলোর সাথেই তো আসলে দর্শক রিলেট করতে পারে, যেখানে তাদের জীবনের প্রতিচ্ছবিটা দেখতে পায় মানুষ, তাই না? নিঃসন্দেহে এক ভাগ কোরবানিতে আসলে সেই ছাপটাই, বিশেষ করে কোরবানি রিলেটেড যা কিছু আছে সেই সমাজের ছোট্ট একটা অংশ হয়তো দেখতে পাবে। শাহাদাত হোসেনের কাছে একটু জিজ্ঞাসা করবো যে ঈদের দিনে ছেলেদের ব্যস্ততা কিন্তু অন্যরকম থাকে, ঈদের আগের দিন থেকে মেয়েদের ব্যস্ততা শুরু হয়। সকালে কোরবানি শেষ করে সেই মাংস ভাগ করে বাড়ি বাড়ি ছুটে যাওয়া, পরিবার পরিজনের সকলের সাথে দেখা হওয়া, সো এটা কেমন এনজয় করেন? তো সময়ের সঙ্গে সঙ্গে আসলে এনজয়মেন্টের তো ধরন পরিবর্তন হয়। যেমন একটা সময় আমি ছিলাম ওর জায়গায়, ও এখন যেভাবে দেখছে এক্সপেকটেশন, এখন আমি আমার বাবার জায়গায়, তো এরকমই হয়। আমি গতকালকে একটা সিনেমা দেখছিলাম, পশ্চিমবঙ্গের একজন অভিনেতা বা নামই বলি প্রসেনজিৎ, তো আমার সঙ্গে আমার আর এক আত্মীয়, যে বলছিলাম আচ্ছা প্রসেনজিৎ আগের চেয়ে তো এখন বেশি সুন্দর লাগে, হ্যান্ডসাম লাগে। তো প্রত্যেকটা বয়সের যেরকম সৌন্দর্য আছে, প্রত্যেকটা বয়সের প্রতিটি উদযাপনেরও আলাদা আলাদা আনন্দের মাত্রা আছে। ওই সময়ে আমার আনন্দ হতো, বাবা সালামি দিত, বড়রা সালামি দিত, হ্যাঁ, আমাদের এক ধরনের অ্যাক্টিভিটিস ছিল, খেলনা, তো এটা ওই সময় ওরকম করে আনন্দ লাগতো। এখন আবার আমি যখন আমার শিশুকে দেখি, ওর মধ্যে আমি আমাকে দেখি, ও কী চায়, আমার যে অপ্রাপ্তি ছিল ওই সময়কার দৃষ্টিভঙ্গিতে, সেটা আমি ওর অপ্রাপ্ত রাখতে চাই না, চেষ্টা করি। সো অদ্ভুত আরও অনেক কিছু অ্যাড হয়েছে। শিশু তো মরে যায় না, আর আমার মধ্যে শিশু তো মারা যায়নি, ও যেটা বলেছে, কারণ আমি এত বেশি শিশুদের সঙ্গে থাকি, শিশুদের নিয়ে কাজ করি, শিশুদের কাজ নিয়ে থাকার চেষ্টা করি, আমি তো শিশুকে মারতেই চাই না। সো আমার মধ্যে শিশুটা রয়েই গেছে। পাশাপাশি জন্ম নিয়েছে শিশুর পিতা, হ্যাঁ, একজন দায়িত্বপ্রাপ্ত বা দায়িত্বশীল স্বামী যোগ হয়েছে, পরিবারের খুব টিপিক্যাল শব্দ কর্তা, সেটির কিছু আচরণ যোগ হয়েছে, সব কিছু মিলে এখন তো ফুল প্যাকেজ। প্রস্তুতি অনেক ভালো, আনন্দটাও অনেক বিশাল লাগে আমার কাছে। শিশুদের বা ছোটদের চেয়ে এখন অনেক বেশি আমি আনন্দ পাই। হারানোর পাশাপাশি বাবা মাকে পাই না, ওটা তো মিস করি। তো বাবা যেভাবে ভাগ করতেন, যেভাবে যাদেরকে বলতেন, ঠিক ওই জিনিসটা এখন তার অনুপস্থিতিতে আমি পালন করি। সেই মানুষগুলোর সঙ্গে দেখা করি। অনেক মানুষ আছে যাদের সঙ্গে শুধু ঈদের দিনে দেখা হয়, আছে না কিছু আত্মীয় শুধু ঈদের দিন দেখা হয়, কিছু বন্ধু আছে যার সঙ্গে শুধু ঈদের দিনই দেখা হয় বছরে, এবার ওগুলো মিস করি না। কোনো একটা ফোন কলস, এই যে নামাজ শেষে কিছু মানুষ মিসিং,
হ্যাঁ, বাবাকে কল করা, মাকে কল করা, শ্বশুর শাশুড়িকে কল করা। তো এই যেমন 4 জনের মধ্যে 3 জনই নাই, একজনকে কল করা, এই যে নির্দিষ্ট কিছু কল থাকে সেগুলো করা, তো ভাবেই সকাল শুরু হয়, ভালো কাটে সকাল। বাহ, তানাজের কাছে একটু জিজ্ঞাসা, সালামির প্রসঙ্গ কিন্তু উঠলো, দুজন বাবা মায়ের কাছ থেকে সালামি নেওয়া হয়েছে? নিয়ে নিও আজকে, আগে হ্যাঁ আজকে নিয়ে নিব আজকে নিয়ে নেওয়া হবে, আমি ফাঁসিয়ে দিলাম, আমি জানি। না, একটু আগেই কালেক্ট করেছি, নতুন নোট পেয়েছি, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমি আমার বড় ভাই এখন সবাই সবার বড়, আমি এটা বুঝতে পারি না সালামি দেওয়ার ক্ষেত্রে কেন এত কিপটামি। হ্যাঁ, কিন্তু তুমিও দেখা করো, অসুবিধা নেই। অবশ্যই অবশ্যই। তানাজের ঈদের দিনের প্রস্তুতিতে আর কি কি হয়, বাসায় কি কি করা হয়? আমরা লাস্ট ইয়ার, এই বছরও ইনশাল্লাহ আমরা নামাজে যাই, আমি আর আমার মা। এরপরে এসে মানে প্রস্তুতি নেওয়া হয় অন্যান্য, যখন এরকম মাংস তো এগুলাই। এরপরে বিকালের দিকে তখন রিলেটিভদের বাসায় যাই যখন ঢাকায় থাকি। এছাড়া গ্রামে থাকলে ওই রকমই, মানে আমাদের গ্রামে আর কি সবাই আসে, তখন অত একটা বাইরে যাওয়া হয় না। বাট হ্যাঁ, মানে ফ্যামিলির মধ্যে একটা মজার ইয়ার থাকে। আর ঈদের শপিং? ঈদের শপিং, হ্যাঁ ঈদের শপিং ফ্যামিলিদের সাথেই করি, আমার নানুর সাথে করি আমি। সো আচ্ছা, আমরা যেহেতু ঈদ নিয়ে কথা বলছি, সাথে তো ঈদের নাটক রয়েছে, এবং যে নাটক নিয়ে কথা হচ্ছে কোরবানির এক ভাগ কোরবানি, তার ট্রেলারটা একটু ছোট একটা প্রোমো আমরা দেখে আসতে চাই, তারপর সেটা নিয়ে আর একটু কথা বলবো। চলুন প্রিয় দর্শক। পন্স নিবেদিত। ভাই তুই কই নাম্বার? কেন বললাম না তালতলা? কোরবানি তার বেশি দেরি নাই। পাওয়ার্ড বাই গ্রামীণ ফোন। এই মোশারফ গতবার কি করলো, এই টাকা দেই করতে করতে লাস্টে টাকাটা দিতে পারলো না। আপা এবার কোরবানি দেবে না? 60-70 হাজার টাকা। এবার কি কোরবানি হবে না? হবে মা। ঈদের আগের দিন মানেই রেজানুর রহমানের নাটক। এবারেও ঈদের আগের দিন রাত 7:50 দেখবেন রেজানুর রহমানের নাটক এক ভাগ কোরবানি। কত টাকা ছিল? স্যার 22,000 টাকা আমার কোরবানির টাকা ছিল। এই টাকাটা না পেলে আমার মেয়ের বিয়েটাই হতো না। আসো আম্মা, তুমি আসো। তাহলে আজ সন্ধ্যে ঠিক 7:50 চোখ রাখতে হবে চ্যানেলের পর্দায় এক ভাগ কোরবানি নাটকটি দেখতে। এছাড়াও চ্যানেলের ঈদ আয়োজনে নানান অনুষ্ঠান রয়েছে, সেগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। দেখলাম আসলে মানে ইমোশনাল অনেকগুলো ফেজ রয়েছে, অনেকগুলো সিন রয়েছে। একটু জানতে চাই শাহাদাত হোসেনের কাছে যে আপনার চরিত্রে কাজ করার অভিজ্ঞতাটা আসলে আপনার কেমন ছিল? খুবই ভালো, তবে একটু আগে থেকে আমি বলতে চাই প্রসঙ্গে, আসলে একটা ইন্ডাস্ট্রিতে সব ধরনের কাজ প্রয়োজন আমি বলবো না, কিন্তু অনেক ধরনের কাজই প্রয়োজন, এবং অনেক ধরনের কাজের জন্য অনেক ধরনের পরিচালক, লেখক বা নির্মাতা বা প্রতিষ্ঠান দরকার আছে। এইটা সম্ভবত আমি যদি ভুল না করি, রেজা ভাইয়ের চ্যানেল আইয়ের সঙ্গেই 25তম বছর, তার মানে এইটা তার 50তম চাঁদরাতের নাটক। অ্যান্ড উই আর লাকি অন দ্যাট পয়েন্ট যে 50 সুন্দর একটি নম্বর আমাদের সুযোগ হয়েছে সেটা কাজ করতে। তো রেজা ভাই যেটা করে, যেমন একটা সময় আমরা যখন ছোটোবেলা চলচ্চিত্র নাটক দেখতাম বা বই যখন পড়তাম, আমি দেখতাম ওই বইয়ের বা ওই দৃশ্যের বা নাটক সিনেমার কেন্দ্রীয় চরিত্রটা থাকতো সমাজের একজন ভালো মানুষ, গুণী মানুষ, যাকে রেসপেক্ট করা যায়, এরকম। এরপরে কালের বিবর্তনে আসলে মন্দ মানুষকেও কেন্দ্রীয় চরিত্র করে নাটক লেখা হচ্ছে, বই লেখা হচ্ছে বা নাটক নির্মাণ হচ্ছে, এটা হয়, এটারও হয়তো প্রয়োজন আছে। কিন্তু রেজা ভাইকে আমি দেখেছি ওই জায়গা থেকে সে আসলে সরেনি। সমাজের ওই মানুষটার কথাই সে লেখে, ওই মানুষটার কথাই সে বলে যে সত্যি সমাজের চোখে অনেক ভালো মানুষ, সরল মানুষ, বিশ্বাসী মানুষ, প্রয়োজনীয় মানুষ। সমাজে কিন্তু সবাইকে আসলে প্রয়োজনও নেই, হ্যাঁ। তো সেই জায়গা থেকে এই চরিত্রটা খুবই এক্সিস্ট করে, এবং এই মানুষটার না, ওর যদি অভাবও থেকে থাকে, ও অন্য অনেক জায়গায় সমৃদ্ধ। আমি যে চরিত্রটি করেছি তার হয়তো আর্থিক সংকট আছে, কিন্তু মানবিক জায়গায় সে অনেক বড়। আমরা আজকে সন্ধ্যায় দর্শক দেখতে পাবে এই মানুষটার অনেক বেশি প্রয়োজন আছে আমাদের দেশে। আর এখন যে অনেক সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আসলে আমাদের এত বেশি মানবিক অবক্ষয় ঘটছে, এত বেশি ধস আমাদের জীবনে এসেছে, এর মধ্যে না এই মানুষগুলো অনেক বেশি প্রয়োজন। এই পরিবারগুলো থাক না একটু দৈন্যতা, থাক না একটা ভালো শাড়ি কেনার সামর্থ্যের অভাব, সুতি শাড়ি হোক না সেই সুতি শাড়ি, কিন্তু এই মানুষগুলোর প্রয়োজন অনেক বেশি। তো রেজা ভাই তার ধারাবাহিকতা রক্ষা করেছে এরকম একটি পরিবারের হাল ধরা মানুষের চরিত্রের। আর শুটিংয়ের এক্সপিরিয়েন্স তো
আসলে আমাদের চেয়ে, কারণ এটা তো শুটিংয়ের এক্সপিরিয়েন্স তো আমার হাতে থাকে না, কারণ টেকনিক্যাল টিম এমনভাবে একটা জায়গা তৈরি করে দেয়, আমি ওখানে গিয়ে আমি শুধু আমার ডেলিভারটুক করব, আমি তো পুরো পরিবেশ তৈরি করার সামর্থ্য কিন্তু একজন অভিনেতার থাকে না, অভিনয় পুরো টিমটা মিলে করে। তো সেইটা তো এক্সপিরিয়েন্স একটু কখনো ভালো একটু কখনো মন্দ, এটা কষ্ট হয়েছে অনেক, কিন্তু কষ্টটা তো আমি তো আগের দিনে জানতাম যে কালকে আমি পাঠাও ড্রাইভার হব, এবং ওই দিনকে প্রচণ্ড রোদ ছিল, অনেক গরম ছিল, এবং আমি ভয় তো পাচ্ছিলাম যে আমার সঙ্গে একটা শিশু শিল্পীও আছে, তো সে গরমের মধ্যে এটা ডিফারেন্ট, মানে আমাদের পার্ট, ওর মধ্যে হেলমেট পরে মোটরসাইকেল চালানো, রোদের মধ্যে যাত্রী, সত্যি সত্যি আমি পাঠাও ড্রাইভারের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, হিডেন ক্যামেরায় শট নিচ্ছে গাড়িতে, আমি জানিও না ক্যামেরার গাড়ি কোথায় চলে গেছে, হ্যাঁ গেরিলা শ্যুট হচ্ছে, আমি পাঠাও ড্রাইভারের মধ্যে আমি চালাচ্ছি। তো ওটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ভালো এক্সপিরিয়েন্স, ওটা তো ভালো হয়েছেই। কিন্তু অনেক বেশি ভালো লাগে আমাদের আসলে চরিত্রটা নির্মাণ করতে, আমাদের ক্ষুধা যে এখানে চুমকি যদি একমত হও যে আমরা আসলে আমরা এক্সপিরিয়েন্স করি চরিত্রটা, যে মানুষটা আমি নই রিয়ালিটিতে, ওই মানুষটা হওয়ার যে একটা আনন্দ থাকে, তো ওই মানুষটা যদি ওরকম থাকে যে না ওই মানুষটা হলে আমি সত্যি আমাকে ভিন্ন রূপে দেখতে পাবো না, এরকম একটা চরিত্রের ক্ষুধায় আসলে আমরা থাকি। তো ওই জায়গা থেকে আমার প্রিপারেশন বা এক্সপিরিয়েন্সটা অনেক বেটার। একটা চরিত্র হয়ে উঠতে হলে তো আসলে তাকে ধারণ করতে হয়, তার সুখকে, তার দুঃখকে, তার অনুভূতিগুলোকে। এমন কোনো চরিত্র করতে গেলে আসলে সেই দুঃখটা কি বা সেই অনুভূতিটাকে আপনাদের সত্যিই ছুঁয়ে যেতে পারে, মানে সত্যিকার অর্থেই জীবনে কি কোনো প্রভাব ফেলে? আমার যায়। আমি কারণ আমি তো এই মেক বিলিভের যেহেতু একটা দীর্ঘ চর্চার মধ্য দিয়ে বা একটা একাডেমিক জায়গা থেকে আসা আমার, তো ওই জায়গা থেকে চুমকিরও তাই হবে, কারণ চুমকির আমার বেড়ে ওঠার প্রসেস একই রকম। আমাদেরকে আসলে চরিত্র ছোঁয়ে, চরিত্র ভাবায় আমরা শুধু 16:9 মধ্যে থাকতে পারি না, এটা আমার বোধহয় দীর্ঘ সময় লাগে, ঢুকতেও লাগে বেরোতেও লাগে। আমি একটু এই একই প্রশ্ন নাজিন হাসান চুমকি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, যে চরিত্র ছুঁয়ে যাওয়া এবং তার প্রভাবটা নিজের জীবনে পড়া। এটা আমার কর্মক্ষেত্রে, অভিনয় জীবনের কর্মক্ষেত্রে অনেক অনেক বেশি প্রভাব রেখেছে। যেমন আমার অনেক কাজ করার কথা, কারণ আমি তো মানে মনোযোগী হয়েই কাজ করি, আমার সহশিল্পীদের সাথেও আমার খুব সুসম্পর্ক, এবং আমি ডিরেক্টরদের কথা মেনে চলার চেষ্টা করি। কিন্তু আমি এই যে ছুঁয়ে যাওয়া, আমাকে যদি কোনো ক্যারেক্টার ছুঁয়ে না যায়, আমি সচরাচর সেই চরিত্রটি করতে পারি না। আমার মনে হয় যে আমি ওই চরিত্রটির সাথে শুধু অভিনয়ই করছি, যেটা আমি ধারণ করতে পারি না, সেই কাজটি আমার করতে মানে আমি দ্বিধান্বিত হয়ে পড়ি। তো ঠিক তেমনই একটি চরিত্র এই এক ভাগ কোরবানিতে, যে আমার যে হাজব্যান্ড, মানুষের হাজব্যান্ড ওয়াইফের রিলেশন আমরা কিভাবে দেখি বা দেখাই, বিশেষ করে আমাদের ভিজুয়াল মিডিয়াতে, হয় খুব খারাপ, নয় খুব ভালো, নয় খুবই প্রেমময় বা চলছে একটা গড়পড়তা জীবন। কিন্তু আমার যে চরিত্রটি ছিল আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক দিন পর আমি মনে করতে পারি না এই ধরনের চরিত্রে আমি এর আগে কাজ করেছি কিনা। হাজব্যান্ডকে সে অসম্ভব ভালোবাসে, হাজব্যান্ডের বাস্তবতা সে খুব ভালোভাবে বিশ্বাস করে এবং জানে, মেনে নেয়া মানুষ, কিন্তু কখনো কখনো আমার হাজব্যান্ডকে সে বকাও দিচ্ছে, এবং সেই বকাটা খুবই র মানে অসভ্য লোক, ফোন ধরে না, এইরকমভাবে হাজব্যান্ডের সাথে কথা বলছে। এবং যতবার না আমি আমার সংলাপগুলো পড়ছিলাম, রেজা ভাইয়ের লেখা সংলাপ, ততবার আমার মনে হচ্ছিল আমার মা কিন্তু আব্বার সাথে এইভাবেই কথা বলে। আচ্ছা, একটা জিনিস অ্যাড করতে চাই, শুটিংয়ে কিন্তু আমাদের দেখা হয়নি, এইটা আমাদের লাইফের অনেক বড় একটা সম্ভব ঘটনা। মানে সিনগুলো এমন, এবং এই যে চরিত্রের ছুঁয়ে যাওয়ার কথা তুমি জিজ্ঞেস করলে, আমি যখন সিনগুলো করছি, কারণ গল্পটাই এমন, ও বাড়িতে স্ট্রাগল করছে ওই এলাকার মানুষের সঙ্গে, আমি স্পয়লার দিতে চাই না, আবার আমি স্ট্রাগল করছি ভিন্ন জায়গায়, শহরে বসে আমি বাড়িতে যাব, তো আমাদের দেখা হচ্ছে না, কিন্তু ওই ডিউরিং শুটিং আমার কিন্তু ওইটা কাজ করছে, যে চুমকি মানে আমার স্ত্রী ওখানে এই স্ট্রাগলটা করছে, আমার মেয়েটা এই স্ট্রাগলটা করছে। হ্যাঁ, আমাদের দেখা হয়নি, আজকে দেখা হলো প্রথম। মানে নাটকের প্রমোশন বা নাটকের গল্প করতে এসে দেখা হলো, বা শুটিং সেটে দেখা হলো না। তবে এই নাটক নিয়ে একটা জিনিস বলতে হবে, ও তো অসম্ভব ভালো অ্যাক্টিং করেছে, অসম্ভব, মানে আমি ওর অভিনয় সিরিয়াসলি আমাকে ছুঁয়ে গেছে, ও এত ভালো অভিনয় করেছে। কিন্তু আমরা নর্মালি ঈদের যেই মেসেজটা দেখি সেটা কি, যে আমাদের অন্তর্গত যে পশুত্ব আছে সেটা কোরবানি দেওয়াটাই আমাদের ঈদুল আজহার মূল মন্ত্র, উদ্দেশ্য এবং মানে সকল আয়োজন। সেইখান থেকে এই ঈদুল আজহাতে এক ভাগ কোরবানির মাংস নিয়ে আরও কি করতে পারি, আরও কিভাবে ভাবতে পারি, মানে এত চমৎকারভাবে এই নাটকটিতে উঠে এসেছে, দর্শক দেখলে আমার বিশ্বাস তারা নতুন একটি গল্প পাবেন। এবং সময়কার সবাইকে খুঁজে পাবে, আমাদের সময় কিন্তু এরকমই ছিল আমাদের ছোটবেলায়। হ্যাঁ, একদমই। আর
ওই জিনিসগুলো থেকে আমরা অনেক আগে বের হয়ে এসেছি, কিন্তু প্রতিনিয়ত সকল সময় আমাদের সমাজে, আমাদের পরিবারে এই ঘটনাটিই ঘটছে। হঠাৎ মনে হবে কি, আরে তাই তো, ঘটনা তো আসলে এইরকমই। আমাদের প্রাত্যহিক জীবন বা আমাদের প্রতিটা ঈদুল আজহা তো এইরকমই এরকমই থাকে। আচ্ছা, ওর কথা আমি একটু অ্যাড করতে চাই। একদম একদম। ওর বাবা কিন্তু আমার কলিগ, তো আমরা একই প্রতিষ্ঠানে চাকরি করি। তো ও যখন প্রথম দিন এসছে, তো আমি ওকে সেটেই পেয়েছি। আর যেহেতু আমরা একটু টাইট শিডিউলে ছিলাম, মানে আমরা খুব বেশি সময় যে রিল্যাক্স পেয়েছি কোনো সিনেমা, এটা সম্ভব ছিল না আসলে, মানে কাজটাই এমন, দিনের আলো সব কিছু মিলিয়ে। তো সেটে দেখা, আমি মোটরসাইকেল চালাবো, পিছনে উঠে প্রথম যখন ও দেখি তোতলাচ্ছে, মিষ্টি একটা মেয়ে, কিন্তু সেটাও মিষ্টি লাগছে, ও অনেক মিষ্টি করে তোতলাচ্ছে। আমি না জানি না এটা ক্যারেক্টারের, বুঝছো? আচ্ছা, এবং অদ্ভুত একটা চশমা পরা, এইটা বলা যায়, এটা কারণ এটা প্রমোতে দেখা গেছে, অদ্ভুত একটা চশমা পরা তোতলাচ্ছে। আলাম মেয়েটা কি মিষ্টি তোতলা। পরে দেখলাম যে না, যেই একটা সিন কাটলো, চশমা চেঞ্জ হলো, ওর চশমা পরলো, ভুল একটা শট দিয়ে দিয়েছিল অরিজিনাল চশমা পরে, এটা আমরা আবার রিটেক করেছি। তো ও খুবই ভালো অভিনয় করেছে। আচ্ছা, তার মানে আরেকটা হিন্ট আমরা পেলাম খুব ক্লিয়ার ভাবে যে ও আসলে তোতলা হয়ে অভিনয় করেছে। হ্যাঁ দর্শক, ও কিন্তু তোতলা না। না, তবে আরো একটা বিষয় খুব সূক্ষ্মভাবে ডিরেক্টর রেজা ভাই আমাদের দিয়ে করিয়েছেন, সেটা হলো যে একজন কন্যা সন্তানকে নিয়ে তার মা কতটা সচেতন থাকেন, কতটা দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, এবং সকল সময় যে চোখে চোখে রাখার ব্যাপারটি, মানে আমাদের বর্তমান সময়ে যেভাবে আমরা কন্যাদের নিয়ে আতঙ্কিত বা আমরা যেই টেনশনটা করি, অসম্ভব সুন্দর কোরবানির নাটক না, ঈদুল আজহার নাটক, অথচ ওই বিষয়টিও অসম্ভব সুন্দরভাবে এসেছে। এটা বলতেও আমার এই যে মানে গায়ে কাটা দিচ্ছে যে রেজা ভাই এত সুন্দর গুছিয়ে লেখেন, আমি মুগ্ধ। তার ইমাজিনেশন আসলে অনেক সুন্দর এবং সমাজটাকে দেখার দৃষ্টিভঙ্গিটাও অন্যরকম, যেটা আসলে পর্দায় ফুটে ওঠে প্রত্যেকটা ঈদের আগে এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েও বলতে হয়। আর তার লেখা তো আমরা সকলেই পড়ি। আচ্ছা, তানাজের কাছে একটু জানতে চাই যে বললো তারা যে আপনাকে তারা পেয়েছে এবং দুজনই অনেক অনেক প্রশংসা করেছে, কিন্তু অভিনয় করতে গিয়ে সব থেকে কঠিন কি মনে হয়েছে আপনার কাছে? অনেস্টলি যখন আমি ফার্স্টে স্ক্রিপ্টটা পড়েছি, এখানে একটা জায়গা ছিল, আমি বলবো না কোন জায়গাটা, আমি ওইটা পড়ে আমি ক্যারেক্টারকে নিয়ে খুবই কনসার্ন হয়ে পড়লাম। শি ইজ সো রেবেলিয়াস, মানে ক্যারেক্টারটা খুবই অত একটা চিন্তা ভাবনা করে না, অ্যান্ড তার সাহস আছে। সো তারপরে যখন আমি রেজাতুর সাথে কথা বললাম, সে আমাকে বললো তোমার ক্যারেক্টারটা আসলে একটু মানে সে একটু স্পেশাল চাইল্ড। তখন আমি ও এই জন্যই সে এরকম। তারপরে আমি এটা নিয়ে ভাবলাম যে আরও কী করা যায়, অ্যান্ড তোতলানোটা অ্যাট ফার্স্ট আমার কাছে একটু কঠিন হয়ে গিয়েছিল। তো বাসায় গিয়ে প্র্যাকটিস করাটা কন্টিনিউয়াসলি ছিল। এরপরে আমি এমনিতেই চশমা পরি, আমার ক্যারেক্টার যে চশমা পরেছে ওই চশমা পরতে গিয়ে আমি এখন আরও ব্লাইন্ড হয়ে গেছি, মানে হ্যাঁ, মানে ওটা এত মোটা যে এখন আমি মানে আসলে খুব হালকা হালকা এখন দেখা শুরু করছি। আমি আমার অরিজিনাল চশমা দিয়েও আমি ভালোভাবে দেখি না। তো হ্যাঁ, ইভেন কি আমার ওই যে যেটা বললো যে ভুলে আমি আমার মানে যেই চশমা পরি সেই চশমা পরে করে ফেলেছিলাম, ওই চশমা পরে যখন করেছিলাম তখন আমি খুব ইজিলি মানে করে ফেললাম। কিন্তু যখন আমি আবার যে ক্যারেক্টারের চশমা সেটা পরে করলাম, তখন আমার আবার একটু ঝামেলা হলো যে পারতেছি না কোন দিকে তাকাবো, কিভাবে করবো। এই প্রবলেম আসলে গল্পের পেছনে আরো অনেক অনেক গল্প থাকে, সেই গল্পগুলোই আসলে জানার জন্য তার কথনের সেটে বসা। তানাজের কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে, এখন আপনি কোথায় পড়াশোনা করছেন? আমি এখন ভিকারুননিসা নন স্কুলে ক্লাস 7-এ পড়ছেন, এবং আমার মনে হয় যে তানাজ অনেক ম্যাচিওর ওর এইজের তুলনায় বা ওর চিন্তা ভাবনা। এটা কি আপনাদের কাছে মনে হয়েছে যে শি ইজ মোর ম্যাচিওর? হ্যাঁ, আর এখন আমিও যেহেতু আমার কন্যা সন্তানও হচ্ছে একটু বড়, ও এবার স্কুল শেষ করছে, এখনকার শিশুরা মানে আমাদের চেয়ে বোধহয় জাগতিক কারণেই, পৃথিবীর কারণে এত কিছু দেখার পরেও এবং আরও ম্যাচিউর হওয়া উচিত। এবং ও যে সাহসী চরিত্রের কথা বললো, বিপ্লবী চরিত্রের কথা বললো, প্রতিটি মেয়ের আসলে এই চরিত্রটার মতোই হওয়া উচিত। নতুবা যা হচ্ছে, এই যে ধর কিছুদিন আগের যে ঘটনা, রামিসার বাবা, বা কারণ আমি একটা কন্যা সন্তানের বাবা, তো আমি জানি মানে আমি এখন পর্যন্ত নর্মালি ঘুমাতে পারি না। ইটস নট পসিবল।
পাশের রুমে রেখে মেয়েকে রেখে, এবং মেয়েরা বড় হয়ে গেলে তো সবসময় তার রুমেও যাওয়া যায় না, তো সেটাও একটা প্রোটোকলের বিষয় আছে। ও দরজা আটকায় ঘুমাচ্ছে, ও কি ঠিক আছে কিনা, কতবার গিয়ে দরজার আড়ি পাতা বা নক করা, মা ঠিক আছে কিনা, বা একটু কল করা, একটু ভিডিও কলে, এই রুম থেকে মানে এই যে অস্বস্তি, তো এই যে বাবারা এত অনিরাপত্তার মধ্যে যে আমরা বাঁচি, মানে বেঁচে থাকি, তো ওই জায়গা থেকে মানে আমরা তো অবশ্যই ঠিক হব, আমরা আমাদের ছেলে সন্তানদেরকে শিখাবো, হ্যাঁ, যে তোমাকে কিভাবে চলতে হবে, তোমাকে একজন নারীর প্রতি কিভাবে ইন্টারঅ্যাক্টিভ হতে হবে। আর মেয়েদেরকেও, কিন্তু মেয়েদেরকেও আসলে অনেক ওই সাহসী মেয়েই হতে হবে, ওর মতো মেয়েই আসলে দরকার, এই চরিত্র মেয়ের মতোই দরকার, প্রত্যেকটা মেয়েকে এরকম হওয়া উচিত। নতুবা একটা ছোট্ট গল্প আসলে আমাদেরকে কত কত কোথায় মেসেজ নিয়ে যায়, দিতে হ্যাঁ, পারে, তাই না? কত বিষয় আমাদেরকে সচেতন করতে পারে। এটা হচ্ছে দ্য পাওয়ার অফ মিডিয়া, পাওয়ার অফ এনি মঞ্চ নাটক বলি বা নাটক বলি বা সিনেমা বলি, এবং এটাই প্রত্যাশা করি যে বাংলাদেশে এমন কাজ আরো অনেক বেশি হোক। আয়োজনের একেবারে শেষ থেকে আছি, শেষে একটু ঈদের আলাপ নিয়ে আসলে জানতে চাই যে ঈদের প্রস্তুতির মাঝে কি ঈদে তো অনেক কাজ চ্যানেলের পর্দা সহ বিভিন্ন প্ল্যাটফর্মে, সিনেমা হলে হয়ে থাকে, তো এগুলো দেখার জন্য কি আলাদা করে সময় বের করা হয়? হ্যাঁ, ছুটি, এই তো আমাদের তো ছুটি হয়ে গেছে আজকে থেকেই টিভি দেখবো। 7:50 থেকেই শুরু করব, এক ভাগ কোরবানি দিয়ে। হ্যাঁ, বাসায় তো গেস্ট থাকবে, ভিড় থাকবে, তখন গেস্টদের নিয়েই দেখবো। আর ওই যে বিজ্ঞাপন বিরতি আসে না, ওই সময় কথা, ওইটা আমরা কথায় কাজে লাগাবো, আয়োজন দেখবো, খাবার গুছাবে তুমি। নাজনীন হাসান রুকি, আপনার কাছে জিজ্ঞাসা, যে আপনি বলছিলেন যে নাটক তো আমরা ঈদের আগের দিন থেকে আপনাকে দেখা শুরু করব, পর্দায় আর কি কি কাজ আপনার আসছে এবং আপনি কিভাবে দেখার প্রস্তুতি নিচ্ছেন? আমি খুবই সৌভাগ্যবান, এবারের ঈদে বিশেষ করে একদম ঈদের আজকে রাতে, তারপর আগামীকাল রাতে, তারপর দিন রাতে, তারপর দিন রাতে, এইভাবে আমার একটা মানে সুন্দর প্রতিদিনই আমার উপস্থিতি থাকবে টিভির পর্দায়। এবং যেহেতু এই প্রথম বললাম, সেহেতু আমি অবশ্যই দেখব, এবং আমার কাজ গুছিয়ে নিই আমি দেখার চেষ্টা করি। ওই যে সেম বিরতিতে বা মানে টিভিসির ইয়ের ফাঁকে ফাঁকে গিয়ে সুন্দর মতো আবার কাজ করব, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি চেষ্টা করি ওই টাইমটা ফ্রি রাখতে। ওকে, অনেক ভালো লেগেছে ঈদের আলাপ করে, এবং তানাজও নিশ্চয়ই অপেক্ষা করছে আজকে 7:50 দেখার জন্য। আমরা সবাই অপেক্ষা করছি, বিশেষ করে তানাজকে দেখার জন্য। অনেক ধন্যবাদ, আর আগামী ঈদের শুভেচ্ছা। চলুন সবাই একসাথে দর্শকদের আমাদের ঈদ মোবারক জানাই এবং আমরা। রেজা ভাইকে অভিনন্দন, 50তম নাটক চ্যানেলে তার প্রচার হচ্ছে। এইটা সবথেকে বড় কথা, রেজা ভাইকে অভিনন্দন। ওকে, অনেক ভালো থাকবেন, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, আপনাদেরও ঈদ মোবারক, আপনাদের ঈদ ভালো কাটুক, আনন্দে কাটুক, পরিবার পরিজনের সাথে সবাই নিরাপদে যে যার গন্তব্যস্থলে পৌঁছাবেন সাবধানতা অবলম্বন করে, এবং ঈদের আনন্দটা সকলকে নিয়ে টেলিভিশনের পর্দায় চ্যানেল আইয়ের সাথেও কাটাবেন, সেই প্রত্যাশাটা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।